স্টুডেন্টস, কেমন আছো সব? তাহলে আবার দেখা হয়ে গেল আমাদের কোশ্চেন ব্যাংকের একটা সেশনে। ক্লাস 9-এর চ্যাপ্টার 2 বল ও গতি থেকে যা যা তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আছে, মানে তোমার ভিএসএকিউ কোশ্চেন আছে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করব। আজকে আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু সামনেই পরীক্ষা, আর তাই কোশ্চেন ব্যাংক আলোচনা করা মানে কিন্তু রিভিশন হয়ে যাওয়ার একটা মোক্ষম সুযোগ। আর সেই সুযোগে তোমাদের সাথে বং মিস্ট্রি আর বিদেশ স্যার সাথ দেবে না, তা কি হয়? তো চলো আর বেশি দেরি না করে আজকে শুরু করে যাই। কথা হবে, মজা হবে, সব কিছু হবে, কিন্তু সেটা পড়ার ফাঁকে ফাঁকে এখন শুরু করে দিই, কেমন? চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে? ফার্স্ট কোশ্চেন আমাদের আছে যে হ্যাঁ, বস্তুর উপরে প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক সেটা হলো। তো প্রযুক্ত বল কার সাথে সমানুপাতিক হবে? কার্যের হারের সাথে, ক্ষমতার হারের সাথে, বস্তুর গতিবেগের সাথে, ভরবেগের পরিবর্তনের হারের সাথে। আমরা জানি অলরেডি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে যে বস্তুর বল ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি হয়। নিউটনের তৃতীয় গতিসূত্র মানে আমি যদি এই হাত দিয়ে এখানে মারি ও এই হাতটা অপোজিট দিকে, মানে আমার যদি এই হাত দিয়ে এখানে বল প্রয়োগ করি, এই হাতটা অপোজিট দিকেও বল প্রয়োগ করবে এবং সেটা মানটা হচ্ছে তাদের কি সমান হবে। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি, তাই ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী, একদমই তাই, এটা হওয়া উচিত। তবে 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 দেখে নাও, পুরোটা পড়ে নাও। ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে কম না, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সম্পর্কযুক্ত। না, সম্পর্কযুক্ত বলতে এটা এখানেও এরকম বলতে চেয়েছে। দেখো, এই ধরো বস্তু, এটা দিয়ে যখন বল প্রয়োগ হচ্ছে, এই বস্তুটা কিন্তু আমার দ্বিতীয় বস্তুটার উপরে বল প্রয়োগ করছে। আবার দ্বিতীয় বস্তুটা যখন প্রতিক্রিয়া দিচ্ছে, সে কিন্তু প্রথমটার উপরে বল প্রয়োগ করছে। তাহলে একে অপরের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মানে সমান, বিপরীতমুখী, সবটাই ঠিক আছে, বাট সেরকম কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে কি হবে? অপশন বি, ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান এবং বিপরীতমুখী। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এরপর কি হচ্ছে? এরপর হচ্ছে যে তুমি সুতোয় বেঁধে একটি ঢিলকে ঘোরাচ্ছ। তাহলে ঢিলটির গতি কি হবে? সুতোয় বেঁধে ঢিলকে ঘোরাচ্ছ মানে ধরো সুতোয় বেঁধে ঢিলটাকে এরকম এরকম করে ঘোরাচ্ছ কন্টিনিউ। তাহলে ঢিলটা কি হচ্ছে? পুরো এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে, তাই তো? তাহলে পুরো যখন বৃত্তাকার পথে ঘটে, বৃত্তাকার পথে ঘোরে, সেটা চলন না, হবে না, ঘূর্ণন হবে না। তোমাদের মনে হবে ঘুরছে তো স্যার, তাহলে ঘূর্ণন বলতে পারি না। ঘূর্ণন মানে কি? ধরো এই একটা পেন, আমার ঘূর্ণাক্ষটা যদি এই পেনের মধ্যে দিয়েই যায়, তাহলে বস্তুটা এইরকম ভাবে ঘুরতে পারে। এই যে ঘূর্ণাক্ষটা এইভাবে গেল, তার মানে কি বস্তুটা এই যে এরকম ভাবে ঘুরছে, দেখো ঘুরতে পারছে, এইটাকে বলতে পারছি ঘূর্ণন। কিন্তু বৃত্তাকার মানে ঘূর্ণাক্ষ তার বাইরে। ধরো আমাদের এই আঙুলটা ঘূর্ণাক্ষ, এইটা চারদিকে বস্তুটা এরকম ভাবে গোল 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 করে ঘুরছে, যেটা কিন্তু এই ঢিলটা হয়। তাহলে ঢিলটার ক্ষেত্রে কি হবে? অপশন বি, অপশন সি, বৃত্তীয়। বৃত্তীয় গতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে যে পরস্পর সমান্তরালে একই দিকে একই বেগে ধাবমান। পরস্পর সমান্তরালে মানে এই ধরো একটা বস্তু, এই ধরো আরেকটা বস্তু, দুটোই সমান বেগে সমান্তরালে ধাবমান হচ্ছে। তাহলে সেরকম দুটি ট্রেনের যাত্রী, মানে এটা ধরো একটা ট্রেন, এটা ট্রেন, তাহলে এই ট্রেনের উপরে, দুটো ট্রেনের উপরে দুজন যাত্রী আছে, তারা একে অপরকে কি দেখবে? তো আলটিমেট এটা কি দেখবে? যে দুটো যদি সেম হয়, ধরো এইভাবে যাচ্ছে, তাহলে দেখো তো আমার এই হাতটা যতটা এগোচ্ছে, এই হাতটাও ঠিক ততটাই এগোচ্ছে। দেখো একদম এগোচ্ছে সমানভাবে, সমান গতিবেগে এবং একই দিকে। তাহলে এরা একে অপরের সাপেক্ষে স্থির। তাহলে তারা কি দেখবে? সামনের দিকে গতিশীল, পেছনের দিকে গতিশীল, স্থির অবস্থায় পরস্পরের দিকে এগিয়ে আসছে। কি দেখবে? স্থির অবস্থায়। কারণ ওই মানে প্রথম ট্রেনটার যে যাত্রী, তার সাপেক্ষে দ্বিতীয় ট্রেনের যাত্রী কিন্তু কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে ওরা স্থির অবস্থায় আছে। তাহলে এটা স্থির হয়ে যাবে। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, স্থির অবস্থায়। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ। এরপর কি হচ্ছে? এরপর আছে যে একটি বস্তুর সরণ এস এবং অতিক্রান্ত দূরত্ব ডি হলে কি হবে। বহু দুটো পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি, ধরো এ থেকে বি অবধি যদি যেতে চাই, তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব এরকম হবে, আর সরণটা হবে তাদের মধ্যেকার লম্ব দূরত্ব। তাহলে আমার সরণটা যদি এস হয়, অতিক্রান্ত দূরত্বটা যদি ডি হয়, তাহলে স্পষ্টতই বুঝতে পারছো যে ডি কিন্তু সবসময়ের জন্য কিন্তু তোমার এস এর থেকে বড়। এবার আমার প্রশ্ন তোমাদের কাছে, যদি ওই রকম আঁকা বাঁকা পথে না গিয়ে সরলরেখা পথেই যদি আসতো, তাহলে কি হতো? সরণ যেটা, সেইটার মানের সাথেই তোমার কিন্তু
অতিক্রান্ত দূরত্বটা মিলে যেত, তাহলে ডি সমান এস হতো যখন সরল রেখায় যেত, অন্যান্য ক্ষেত্রে ডি হচ্ছে গ্রেটার দেন এস। তার মানে আমি লিখতে পারি যে এস ইজ লেস দেন ইকুয়াল টু ডি। তাহলে এস যদি লেস দেন ইকুয়াল টু ডি হতে পারে, তাহলে এইটা লিখতে পারি এস বাই ডি লেস দেন ইকুয়াল টু 1। দেখো তো আছে এস বাই ডি লেস দেন ইকুয়াল টু 1 আছে তো, অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এস বাই ডি লেস দেন ইকুয়াল টু 1। এটা তোমাদেরকে ঘুরিয়ে এরকম দিতে পারতো, এস লেস দেন ইকুয়াল টু ডি, সেটাও করতে পারতো, এটাও কিন্তু তোমাদের তাহলে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এবার কি বলেছে, এবার বলেছে যে এম ভরের একটা বুলেট, এই যে ধরো একটা বুলেট যাচ্ছে এখানটায়, এম ভরের একটা বুলেট, ঠিক আছে, এক পি বেগে নিয়ে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে, দিয়ে একটা কাঠের ব্লক ছিল, সেটার ভর হচ্ছে এম। এই হচ্ছে তোমার প্রথম কথা। যখন ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে কি হচ্ছে, বুলেটটা কাঠের ব্লকের উপরে এরকম ভাবে আটকে গেছে, বুলেটটা কাঠের ব্লকের উপর এইভাবে আটকে গেছে। তাহলে এটা এদের এখন টোটাল ভর কত, এম, বুলেটের ভর আর কাঠের ব্লকের যা ছিল এম। এখন আমাকে জিজ্ঞেস করছে যে এই যে সংস্থা, সংস্থা মানে সংঘর্ষ হলো, একটা বুলেট এলো, একটা ধরে বুলেট, এইটা বুলেট, বুলেটটা এখানে আমার কাঠ আছে, তাহলে বুলেটটা এসে কাঠের ধাক্কা লাগলো, কাঠটা তো স্থির অবস্থায় ছিল, তাহলে বুলেটটা এসে কাঠে ধাক্কা লাগলো। তাই ধাক্কা লাগার পরে এর তো একটা বেগ ছিল, তো সেই ধাক্কা লাগার পরে এই টোটালটা জুড়ে গেছে, সংস্থা হয়ে গেছে একটা, মানে কাঠের ভেতর ঢুকে গেছে। এইভাবে যে যাবে এইটার বেগ কত হবে, তাহলে আমি ধরে নিলাম আমার এইটার বেগ কত হবে, এটা ভি বলেছে তো, ঠিক আছে, আমি এটার বেগ সাপোজ আমার ভি 2 দিলাম, ভি 2টা মানটা জিজ্ঞেস করবো, মানে আমাদেরকে জানতে হবে। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি জানি, সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। তো সংঘর্ষের আগে বাবু মোট ভরবেগ কত ছিল, গুলির জন্য এম ইন্টু ভি, কাঠের ব্লকের জন্য এম, কাঠের ব্লক তো স্থির ছিল তাই 0, এটা সমান হয়ে যাবে। পরে কি হচ্ছে, আমার মোট সংস্থা হচ্ছে এম প্লাস এম, আর তার বেগ হচ্ছে ভি 2, আমাকে তো ভি 2টাই জানতে হবে। তাহলে দেখো বাবু এখান থেকে তাহলে এম ভি সমান এম প্লাস ক্যাপিটাল এম ভি 2। তাহলে এখান থেকে আমরা ভি 2টা কি পাবো, এখান থেকে আমরা ভি 2টা পাবো, ভি 2 পাবো এম ভি বাই এম প্লাস ক্যাপিটাল এম। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে এরকম হবে, এম প্লাস ক্যাপিটাল এম বাই ভি। এবার দেখো তো এটা কোথায় আছে, স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটা আছে ক্যাপিটাল এম বাই, না এটা হবে না, স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ভি, একদম ঠিক এটাই হবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিভাবে করলাম বোঝা গেল, এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়। তোমার সংঘর্ষের আগে যে মোট ভরবেগ, সেটা কিন্তু সংঘর্ষের পরে মোট ভরবেগের সাথে সমান। তাহলে আমাদের বুলেটটা এখানে ভি বেগ নিয়ে যাচ্ছিল, এখানে হচ্ছিল কি এম ভরের একটি ব্লক, কাঠের ব্লক হোক যাই হোক মোটামুটি একটা ব্লক, সেটা স্থির অবস্থায় ছিল, কিছু বলেনি মানে স্থির অবস্থায় ছিল। তাহলে এর হচ্ছে কি বেগ হচ্ছে 0, তাহলে আমার এর ভরবেগ 0 হবে, আর গুলির জন্য ভরবেগ হবে এম ভি। সংঘর্ষের পরে দুটো একটা সংস্থা হিসেবে কাজ করছে, তাহলে স্মল এম প্লাস ক্যাপিটাল এম, তাহলে স্মল এম প্লাস ক্যাপিটাল এম দিয়েছি। আর এদের যে বেগটা, বেগটাকে আমরা ধরেছি ভি 2, তা সেইভাবে যখন ইকুয়েশন সাজিয়ে দিচ্ছি ভি 2 বের করতে আমরা পাচ্ছি স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এই যে টোটাল ভগ্নাংশটা পাওয়া গেল তার সাথে ভিটা গুণ হিসেবে থাকবে। তো আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, বেশ। এবার কি বলেছে, এবার হচ্ছে যে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর ত্বরণ সময়, আচ্ছা সমত্বরণ, ত্বরণ সময় বলেছে তো, তাহলে আমার এই যে এইদিকে কি হচ্ছে সময় হবে, আর এইদিকে হচ্ছে আমার কি হবে, ত্বরণ দেখাবে, ত্বরণ, তাই তো। এখন সমত্বরণ মানে সময়ের সাপেক্ষে ত্বরণটা আমার এরকম ফিক্স থাকবে, তার মানে আমি এটা বলতে পারি সমত্বরণে গতিশীল কোনো বস্তু ত্বরণ সময় লেখচিত্র হবে সময় অক্ষের সমান্তরাল। তাহলে বাবু সময় অক্ষের সমান্তরাল যদি কোনো এরকম যদি লেখচিত্র হয়, তার ক্ষেত্রে নতিটা কত হয় গো, তার ক্ষেত্রে নতিটা কত হয়, 0 হয় না। তাহলে এখানে দেখো তো 0 মান আছে, আছে, অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সমত্বরণে গতিশীল বস্তুর ত্বরণ সময় লেখচিত্রে নতির মান হবে 0। ক্লিয়ার হয়েছে, মাইন্ড ইট, এখানে কি বলছে, এখানে কিন্তু ত্বরণ সময় লেখচিত্র বলেছে, এখানে কিন্তু বেগ সময় লেখচিত্র বলেনি। ক্লিয়ার হয়েছে, তাই কোন লেখচিত্র বলছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট এবং সেটা তোমরা মাথায় রাখবে। ওকে, এর পরের কোশ্চেন, এর পরের কোশ্চেন কি, এর পরের কোশ্চেন হচ্ছে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত। আচ্ছা অনুপাত মানে এই এই জিনিসটা, সরণ এবং অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস বাই ডি, আমরা এক্ষুনি করেছি এস বাই ডি অলওয়েজ লেস দ্যান 1 হয়, তাহলে সর্বদা একের থেকে কম হবে না, তো এটা তো এক মিনিট,
এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে লেস দ্যান ইকুয়াল টু 1 আছে, মানে আমার কমও হতে পারে সমানও হতে পারে, কিন্তু কখনোই বেশি হবে না। তো এখানে দেখো বলেছে সর্বদা লেস দ্যান 1, ঠিক কি না? তো তাহলে আমার ইকুয়াল সাইনটা কোথায় যাবে, তাই না? তা আবার এখানে কি বলেছে, সর্বদা একের থেকে বেশি, এটাও কি ঠিক? এটা তো একদমই নয়, একের থেকে তো বেশি কখনোই হবে না। সর্বদা সমান, এটাও কখনো না। কিন্তু সর্বদা লেস দ্যান ইকুয়াল টু 1 হতেই পারে, কারণ আমার একের থেকে ছোটও হতে পারে আবার একের সমানও হতে পারে, তাই আমাদের হচ্ছে এই লেস দ্যান ইকুয়াল টু এই অনুপাতটা। ক্লিয়ার হয়েছে? ওকে, বেশ। এরপরে কি আছে? এরপরে আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে 3/4 গেলে সরণ কত হবে? ভেরি গুড কোশ্চেন। দেখো বলেছে এটা একটা বৃত্তর, ঠিক আছে? তাহলে এখানে এর ব্যাসার্ধটা বলে দিয়েছে আর, এর ব্যাসার্ধ বলে দিয়েছে আর। এখন আমি ধরো এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যদি পুরোটা আসি, তাহলে আমার পুরোটা, কিন্তু 3/4 বলেছে মানে 3/4। আচ্ছা বাবু, একটা বৃত্তকে যদি 4 ভাগে ভাগ করি তাহলে কি রকম হবে? এরকম একটা জিনিস হবে না? এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে 3/4 মানে এই একটা ফার্স্ট কোয়ার্টার যাবে, সেকেন্ড কোয়ার্টার যাবে, থার্ড কোয়ার্টার আসবে, তাহলে এইখানটাই হচ্ছে কিন্তু তার ফাইনাল পয়েন্ট। মানে এখান থেকে যাচ্ছে, এই ঘুরে এসে এতটা এলো, এখান থেকে গিয়ে এ থেকে এসে বি তে এলো। এবার বলেছে এর সরণ কত হবে। তো সরণ মানে কি, এ আর বি এর মধ্যে আমার সরলরৈখিক দূরত্ব। আচ্ছা ব্যাসার্ধ যদি বলেছে আর, তাহলে বাবু এই দূরত্বটাও তো আর হয়ে যাবে, তাহলে এটা আর এটা আর, এই যে সমকোণী ত্রিভুজটা ও এ বি, তাহলে ত্রিভুজ ও এ বি থেকে আমরা কি পেতে পারি? এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, তাহলে অতিভুজ এ বি সমান আমি বলতে পারি যে √আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে আমার চলে আসছে √2r স্কোয়ার। তো এটা বেসিক্যালি হচ্ছে √2r। দেখো তো √2r আছে, হ্যাঁ? এটা বোধহয় এটা ভুল হয়েছে, বুঝলে? এটা √2r হতো, এটা √2r হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, √2r। এ আর আবার কি, এ কিছু আছে নাকি? এখানে √2r হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সরণ কত হবে? যদি এখানে বলতো যে অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে কি হতো? তখন কিন্তু হতো 3πr/2। কেন? কারণ বাবু আমার এই পুরোটা ঘুরে আসতে আমার একটা পরিধি লাগে, তাহলে আমার পরিধিটা কত? 2πr। তো 2πr, তার 3/4 অংশ গেছে, তাহলে পুরো পরিধির 3/4 অংশ মানে আমার তাহলে কখন কি হয়ে যাবে? 3πr/2 হয়ে যেত। এটা হয়ে যাবে কিন্তু তোমার অতিক্রান্ত দূরত্ব যদি বলতো সেক্ষেত্রে এটা হয়ে যেত। এখানে যেহেতু সরণ বলেছে, সরণটাই কিন্তু এবি, এবি পথটাই হচ্ছে সরণ, তাহলে সরণ হচ্ছে আমাদের √2r। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। বেশ, এবার বলেছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অবাধে পতনশীল বস্তু অভিকর্ষের অধীনে প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, কি কি দূরত্ব অতিক্রম করে? এটা আমরা সকলেই জানি 9.8 মিটার হয়। এবার কেন সেটা একবার দেখে নাও তাহলে। দেখো যে দূরত্ব অতিক্রম করে, এস সমান কি? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? তো অবাধে পতনশীল মানে প্রথমে শুরু হয়েছিল স্থিরাবস্থা থেকে, তাহলে এটা 0 হয়ে যাবে। তো এটা যদি 0 হয়ে যায়, তাহলে আমার কি হবে? এস সমান 0 প্লাস হাফ এটি স্কোয়ার। বা প্রথম 1 সেকেন্ড বলেছে, তাহলে আমার প্রথম 1 সেকেন্ডে কি হবে? এর মানটা কত? এখানে 9.8, তো আমরা জানি অবাধে পতনশীল মানে ওর পুরো অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, তাহলে তার সাথে যদি 1 স্কোয়ার করি তাহলে কি হবে? এটা 4.9, ঠিক আছে? তাহলে এটা কি হবে? 4.9 হবে অ্যান্সার। তাহলে আমার এখানে এই যে দূরত্ব অতিক্রম করবে সেটা কত হবে? 4.9 মিটার হবে। কারণ এখন আমরা কি এখানে সবকিছু আমরা কি নিয়েছি? এসআইতে নিয়েছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি সিজিএসে নিতাম তাহলে নিতাম 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে যেহেতু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়েছি, তাহলে আমাদের হবে 4.9। ঠিক আছে, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা সকলেই জানি। তাহলে এখানে আমরা পাবো 4.9 মিটার। তাহলে হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 4.9 মিটার হচ্ছে ঠিকঠাক। ওকে, বোঝা গেছে? বেশ, এবার কি হচ্ছে? রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপরে প্রতিষ্ঠিত তাকে কি বলা হয়? রকেটের গতি কোন সংরক্ষণ নীতির উপরে এটা প্রতিষ্ঠিত? ভরের সংরক্ষণ নীতি কি? না। গতিশক্তি? না। রৈখিক ভরবেগ হবে। কারণ আমরা জানি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি কেন? প্রথমে একটা স্থির অবস্থায় ছিল পুরো রকেট আর জ্বালানি পুরোটাই,
এখন জ্বালানি যদি পেছনের দিকে আসে তার মানে তার ভরবেগটা পেছনের দিকে, তাহলে আমার টোটাল সেই যে জিরোতে যদি থাকতে হয় তাহলে জ্বালানি যদি পেছন দিকে আসে রকেটটাকে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে এটা হয়ে যাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানটায়, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। ক্লিয়ার হয়েছে? এরপর হচ্ছে সমত্বরণে গতিশীল। এরপর হচ্ছে সমত্বরণে গতিশীল কোনো কণার বেগ সময় লেখচিত্র। আচ্ছা, বেগ সময় লেখচিত্র বলেছে, তাহলে আমার এদিকে যাবে সময়, এদিকে হবে এখানে বেগ। সমত্বরণ মানে কি? সমত্বরণ মানে কিন্তু বেগ বৃদ্ধির হারটা সমান। আমরা সকলেই জানি সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র হয় এরকম টাইপের। যদি এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতো তাহলে আমার মূল বিন্দুগামী হতো, কিন্তু এখানে তো সেসব কিছু বলেনি। আমরা ধরে নেব কোনো একটা বেগ নিয়ে যাচ্ছিল, তারপরে বেগ বৃদ্ধি হয়েছে। তো এটা কি দেখতে পাচ্ছ? এটা সরল রেখা। তাহলে দেখো তো সরল রেখা আছে, অপশন এ প্রথমেই সরল রেখা দিয়েছে। তবে 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 প্রথমেই সরল রেখা দেখে তোমরা আবার কিন্তু ঝাঁপিয়ে পড়ো না, সমস্যা হয়ে যাবে। প্রথমেই যদি সরল রেখা দেখো তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। কিরকম? তোমাকে দিয়ে দিল সরল রেখা, বিতে দিয়ে দিল পরাবৃত্ত, সিতে দিয়ে দিল মূল বিন্দুগামী সরলরেখা। ওটাও তো হতে পারে, যেহেতু এখানে ঠিক করে কিছু বলা নেই। দিয়ে অপশান বলে দিল এ ও সি উভয়ই হতে পারে, তখন কিন্তু তোমার অপশান ডিটাই হবে। তাই সবগুলো অপশান আগে ভালো করে পড়বে। তো আমাদের এখানে কি হচ্ছে, সরল রেখা ঠিক আছে, এটাই হবে। পরাবৃত্ত হবে না, অধিবৃত্ত হবে না, উপবৃত্ত হবে না, ব্যাস সব দেখে নিয়েছো, এবার টিক মার। সরল রেখা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? বেশ। এরপর কি আছে? এরপর আছে রকেটের গতি। আবার সেই একই কোশ্চেন, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে ভরবেগ। হ্যাঁ, যদি কিছু না বলে তাহলে শুধু ভরবেগ বলছে, যদি তোমাকে বলে দিত কোন ভরবেগ তখন হতো তোমার রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী। ক্লিয়ার হয়েছে? বেশ। যে সম্পর্ক থেকে একটি বস্তুর ভর পাওয়া যায়, হ্যাঁ, যে সম্পর্ক থেকে একটি বস্তুর ভর পাওয়া যায় সেটা কি? ভর এখন কোত্থেকে পাবো? আচ্ছা, এখানে ত্বরণ আর বেগ নিয়ে কাজকর্ম করেছে না? আচ্ছা ঠিক আছে, ত্বরণ আর বেগ নিয়ে কি আছে? আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। তাহলে আমাকে এম পেতে গেলে কি করতে হবে? এম পেতে গেলে হবে এফ বাই এ। আর একটা কি জানি, ভরবেগ হয় এম ভি হচ্ছে পি, তাহলে সেখান থেকে এম সমান পেতে পারি পি বাই ভি। এই হচ্ছে আমাদের দুটো, কারণ ভরবেগ একটা আমার চোখে পড়েছিল, এই যেইটা বলেছে। তো দেখো এখানে ভরবেগ কিন্তু সময়, তাহলে এটা তো হচ্ছেই না। এবার ত্বরণ নিয়ে কাজ করা যাক। ত্বরণ কিন্তু বেগ হবে না। ত্বরণ বাই বল, ত্বরণ বাই বল না তো, বল বাই ত্বরণ। দেখো এফ বাই এ, এফ বাই এ, এফ বাই এ মানে বল বাই ত্বরণ। তাহলে বল বাই ত্বরণ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ভর জানতে চেয়েছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বল বাই ত্বরণ। ওকে। এরপরে বলেছে দেখো, এরপরে বলেছে যে কোনো বস্তু কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। অর্ধেক পথ ঘুরলে কি হবে? এটা তো একদম ইজি জিনিস, একটা বৃত্তাকার পথে এরকম ঘুরছে, তাহলে এটা যদি আর যদি এর ব্যাসার্ধ হয়, তা বাবু এখান থেকে যদি শুরু করে অর্ধেক আসা মানে কি এর অপোজিটে এইখানটায় আসছে, তাহলে এদিকে যখন আসছে তাহলে এখানেও তো এর দূরত্বটা আর, যেহেতু ব্যাসার্ধ আর, তাহলে এটা কত হয়ে গেল? 2r হয়ে গেল না? তাহলে এটাই তো সরণ, কারণ এটা তো একটা সরল রৈখিক পথে আছে। তাহলে দেখো সরণ হবে 2r। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরণ হচ্ছে আমাদের 2r। ক্লিয়ার? বেশ। এরপরে হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি কোনটা? এটা বলো দেখি, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি কোনটা? অবাধে পতনশীল বস্তু মানে তারপর একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন কাজ করে, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে স্থির রাশি কোনটা? অবশ্যই ত্বরণ। এবং আরো একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে যেগুলো দিয়েছে সরণ, ত্বরণ, বেগ, দ্রুতি। সরণ তো নয়, কারণ যত সময় বাড়বে সময়ের সাথে সাথে সরণ বাড়বে, যেহেতু উচ্চতা বাড়ছে। বেগও বাড়বে যেহেতু ত্বরণ আছে। কিন্তু যদি এখানে ভর দিয়ে দিত, যদি ভর দিয়ে দিত তাহলে কিন্তু ত্বরণ আর ভর দুটোই হতো। তাই সবগুলো অপশন বারবার বলছি ভালো করে পড়বে, নাহলে একদম ব্লান্ডার হয়ে যেতে পারে। বুঝলে, যখন এরকম ভুল হবে না তখন মনে পড়বে যে বিদেশ স্যার বলেছিল, বারবার করে বলেছিলেন যে বাবু তোমরা দেখো সবগুলো অপশন পড়ো। হ্যাঁ, তো পরে যাতে এরকম আফসোস করতে না হয় সেই জন্য এখন থেকে তোমাদেরকে সিরিয়াস হতে হবে, এখন থেকে তোমাদেরকে অ্যাওয়ার্ড থাকতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? ত্বরণ, ত্বরণটা হবে আমাদের এখানে কারেক্ট অপশন। ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা হচ্ছে জি। এই যে জি, জি এর ভ্যালু আপাতত পৃথিবীতে গড় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা তো ফিক্সড, এটা তো চেঞ্জ হয় না কোন একটা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে।
হ্যাঁ, তোমার যদি এবার জায়গাটা পাল্টে যায়, যেমন ধরো তুমি নিরক্ষরেখায় ওটাকে পরীক্ষা করছো, তার ক্ষেত্রে জি আলাদা হবে, মেরু প্রদেশে গেলে আলাদা হবে, সেটা হওয়াটা স্বাভাবিক। অথবা তুমি পাহাড়ের উপরে উঠে যাচ্ছ, সেখানে জি একটু কম হবে, কিন্তু তুমি যদি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে সেটা মাপতে চাও, তাহলে দেখবে ওটা ঠিকঠাকই আছে, একটা ফিক্সড ভ্যালু পাচ্ছে। তো সেই হিসেবে আমাদের কিন্তু এখানে স্থির রাশি কি হবে, স্থির রাশি হবে আমাদের ত্বরণ। ক্লিয়ার হয়েছে? বেশ। এরপর হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ আমরা জানি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। এবার এফ ইকুয়ালস টু এম এ আছে আছে তাহলে দেখো এখানে একটু, এখানেই হচ্ছে এবার মজা। তোমাদের মনে হতে পারে স্যার হ্যাঁ এ সমান তো এফ বাই এম দিলেও হতো, যদিও সেটা দেয়নি, ঠিক আছে, তাহলে এই দুটো বাদ দাও, এই দুটো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু পড়ে থাকছে কিন্তু এইটা। তোমরা ভাবে স্যার দুটোই তো সেম, সত্যি কি সেম? হুম, এখানে দেখো তো এফ এর উপরে আছে কি, এফ এর উপরে আছে ভেক্টর সিম্বলটা, তীর চিহ্নটা, এর উপরে আছে তীর চিহ্ন, মানে ত্বরণ আমরা জানি ভেক্টর রাশি, কিন্তু ওখানে দেখো ভরের উপরে তীর চিহ্ন দিয়ে দিয়েছে, ভর কি ভেক্টর রাশি? না তো। তাহলে তো এইভাবে কিন্তু তোমাদেরকে গুলিয়ে দেবে কোশ্চেনগুলো, ঠিক আছে? তোমরা খুব চোখ কান খোলা রেখো, এখানে হয়ে যাবে অপশন সি হবে আমাদের ঠিকঠাক অ্যান্সার। কারণ এখানে এফটাও ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি, কিন্তু কখনোই এম ভেক্টর রাশি হবে না, ওটা কিন্তু ভুল। ওকে, এবার বলেছে সূর্যের চারদিকে যদি পৃথিবী প্রদক্ষিণ করে সেটাকে কি বলা যায়? অবশ্যই বৃত্তীয় গতি, কারণ সূর্য এখানটায় আছে মাঝখানটায়, তার চারদিকে যদি আর্থ ঘোরে, তো সেটা তাকে ঘূর্ণাক্ষ তো সূর্য তার চারদিকে এরকম ভাবে ঘুরছে, তাহলে সেটা অবশ্যই হবে বৃত্তীয় গতি। ওকে, সেটা অবশ্যই হবে বৃত্তীয় গতি। কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সমবেগ গতি সম্পন্ন কণার সরণ সময় লেখচিত্র। সমবেগ, আচ্ছা বাবু সমবেগ মানে কি? তুমি যখন বেগ সময় লেখচিত্র করছো তখন সমত্বরণ করলে কি করছিলে? তখন সমত্বরণ করতে বলছিলে স্যার সমত্বরণ মানে কিন্তু আমার বেগটা নির্দিষ্ট হারে বাড়বে। তাহলে যদি আমাকে সরণ সময় লেখচিত্র করতে দেয়, তাহলে কি সমবেগ সম্পন্ন মানে আমি এটা বলতে পারি না যে ওই বস্তুটার সরণ নির্দিষ্ট হারে বাড়ছে? বলতে পারি তো। তাহলে সরণ যদি নির্দিষ্ট হারে বাড়তে পারে, সরণ যদি নির্দিষ্ট হারে বাড়ে, তাহলে তোমার এখানে কি হবে? সরল লেখা হবে। কেন? কারণ আমরা জানি ভি সমান হয় এস বাই টি, তাহলে এস সমান হয় ভিটি। এটা কিন্তু দেখো বাবু অনেকটা ওয়াই সমান এম এক্স ফরম্যাটে চলে আসছে, যেটা হচ্ছে একটা কিন্তু মূলবিন্দুগামী সরল রেখার উদাহরণ, ঠিক আছে? তো এবার কি হয়, এটা আরো অন্যান্য রকম হয়, মোট কথা এটা একটা সরল রেখা হবে। তাহলে এটা আমার হয়ে যাবে মূলবিন্দুগামী সরল রেখা যদি সমবেগ সম্পন্ন হয়। কেমন? তাহলে আলটিমেট সমবেগ সম্পন্ন কণার সরণ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? তাহলে সমবেগ গতি সম্পন্ন একটা কণার এই যে সরণ সময় লেখচিত্রের নতিটাকে কি নির্দেশ করবে? এর নতি মানে হচ্ছে, এর নতিটা নির্দেশ করে তোমার ভি, অর্থাৎ গতিবেগ। কিভাবে বললাম ভাবছো তো? এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স না, এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই এমটাকে বলা হয় কিন্তু আমাদের নতি। তো বাবু এখানে নতিটাকে দেখো তো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, আর এই যে ফর্মুলা এর সাথে কোনটা মিল খাচ্ছে? দেখো এক্স এর সাথে তো টি, কারণ টি কে এক্স অ্যাক্সিসে দিয়েছি, ওয়াই এর সাথে এস, কারণ এস কে ওয়াই অ্যাক্সিসে রেখেছি। তাহলে এম এর সাথে কে হচ্ছে? ভি, তাহলে এমটাই তো নতি, তাহলে আমার এখানে নতিটা কি হবে? তাহলে এখানে নতিটা যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে বেগ। দেখো তো বেগ আছে, ত্বরণ বেগ আয়তন প্রযুক্ত বল, অবশ্যই বেগ, বেগ হবে আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? বেশ। এরপর হচ্ছে রকেট উৎক্ষেপণ প্রদত্ত কোন সংরক্ষণ নীতি মেনে হয়? ও বাবারে বাবারে বাবা, এটা না বোধহয় আমাদের পরীক্ষায় আসবেই আসবে, এতবার দিচ্ছে। এটা হয়ে যাবে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা সকলেই জানি অপশন বি, অপশন বি ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে আমাদের এখানটায় হবে। ক্লিয়ার? ওকে, বেশ। এরপর কি আছে? এরপর হচ্ছে প্রদত্ত কোন লেখচিত্রটি কোনো কণার সমত্বরণের গতি নির্দেশ করে? সমত্বরণ, এখানে দেখো ভি আর টি দিয়েছে, ভিটি। তো সমত্বরণ মানে এটা বাবু আমার কি হবে? সরল রেখা হবে। তো সরল রেখা যদি হয়, এটা কিন্তু এটা সরল রেখা কিরকম? এটা তো হবে না, বাদ দিয়ে দিলাম, এটা হবে না কোনোভাবে, এটা হবে না, এটা হবে না। কিন্তু সরল রেখা আবার এই তিনটে আছে, তার মধ্যে এটা দেখো সমান্তরালে আছে, মানে এটা কিন্তু আমার সমবেগ নির্দেশ করছে, তাহলে এটাও হবে না। ত্বরণ বলতে আমার কিন্তু দু রকম হয়, এটাও ত্বরণ কারণ এটা কিন্তু একটা নতি আছে, এরও নতি আছে, এরও নতি আছে,
এখন প্রশ্ন হচ্ছে এখানে সমত্বরণ বলতে ধনাত্মক ত্বরণটাকেই বোঝায়, সমমন্দন বললে তোমাদের ঋণাত্মক ত্বরণ বোঝাবে। তো সেই হিসেবে এটা দেখো নিচের দিকে নামছে, এটা মন্দন হয়ে যাচ্ছে, তাহলে ঠিক কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সমত্বরণে গতি প্রকাশ করা বলতে অপশন বি এরকম ভাবে হবে, একটা সরল লেখা হবে। ক্লিয়ার হয়েছে? এরপরে কি আছে? এরপরে আছে আমাদের এ বস্তু দ্বারা বি এর উপর ক্রিয়া করলে, আমার মানে এ বস্তু দ্বারা বি এর উপর যদি ক্রিয়া বল এফ এ বি হয়, তাহলে প্রতিক্রিয়া বল হবে কোনটা? এ একটা আছে এদিকে, এ এদিকে একটা বস্তু আছে, বি এদিকে একটা বস্তু আছে। কোনোভাবে এ বি এর উপর একটা বল দিচ্ছে, যেটাকে আমরা বলছি কি এফ এ বি। এই বস্তু দ্বারা বি এর উপর বল প্রযুক্ত করছে, তাহলে আমার উল্টো দিকে কি হবে? এটা এফ বি এ হওয়ার কথা। উল্টো দিকে তো প্রতিক্রিয়া বলতে এদিকে হবে, তাহলে এফ বি এ হবে। তো দেখো এফ বি এ আছে, এফ বি এ আছে, তাহলে এটাও কিন্তু হতে পারে। আচ্ছা বাকিগুলো দেখে নাও। এফ বি এ মাইনাস তো হবে না, কারণ মাইনাস এফ বি এ মানে তো আবার একই দিকে হয়ে যাচ্ছে। কিন্তু এফ এ বি যদি এদিকে হয়, এখানে এদিকে যেটা হচ্ছে সেটাকে কিন্তু আমি মাইনাস এফ এ বিও বলতে পারি, তাহলে আমার মাইনাস এফ এ বিও হবে। কিন্তু দুটো অ্যান্সার তো হবে না। দেখো এখানে কিন্তু আছে ডি আছে এ ও সি উভয়, তাহলে এইটা হবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। এ ও সি উভয়, আমার এফ বি এও বলতে পারি, যেটার অর্থ হচ্ছে বি থেকে এর দিকে এখানে যাচ্ছে। আবার বলতে পারি এফ মাইনাস এফ এ বিও বলতে পারি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, বেশ। এরপরে হচ্ছে আমাদের কি? এরপরে হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান। এটা ভেরি গুড। লোকে ভাবে যে স্যার ক্রিয়া এদিকে হচ্ছে, প্রতিক্রিয়া এদিকে হচ্ছে, আমি আবার এখানে কি করে বের করবো? দেখো ক্রিয়া যদি এদিকে হচ্ছে, এর অভিমুখটা এইখানটায়, প্রতিক্রিয়া হচ্ছে কি উল্টো দিকে, তাহলে এদের মধ্যেকার কোণটা যেটা হয়ে যাবে কিন্তু সময় সেটা 180 ডিগ্রি, এক সরল কোণ 180 ডিগ্রি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ক্রিয়া একদিকে হচ্ছে, তাহলে প্রতিক্রিয়া তো উল্টো দিকে হচ্ছে। উল্টো দিক বোঝাতে আমরা সবসময় 180 ডিগ্রি বলি। তোমরা জানো তো কি বলে, যে এ না মানে ধরো কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, তখন কি বলে তোমরা? এই তো হেভি সমস্যা করে, এই পুরো একদম 180 ডিগ্রি পাল্টি খেয়ে গেল, কি করে সম্ভব? বলে না? বলে তো, সেই 180 ডিগ্রি পাল্টি খেয়ে যাওয়া মানে কিন্তু উল্টো মুখে চলা। তো সেটাও যদি মনে থাকে, সেটা এখানে বলতে পারে 180 ডিগ্রি পাল্টি খেয়ে গেছে। হ্যাঁ, তো ওই 180 ডিগ্রি পাল্টি খেয়ে গেছে, এখানেও ক্রিয়া হচ্ছে এদিকে, 180 ডিগ্রি পাল্টি খেয়ে সে হচ্ছে ওইদিকে ক্রিয়া, সরি প্রতিক্রিয়া। বোঝা গেছে? বেশ। এবার কি হচ্ছে? একটি বস্তু, হ্যাঁ, একটি বস্তু 7 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথের 1/4 অংশ পথ অতিক্রম করলে তার সরণ কত হবে? দেখো এটা আমাদের একটা বৃত্তপথ, এখানে এটার একটা এটা আছে, রেডিয়াসটা হচ্ছে 7 সেন্টিমিটার। তা এখন প্রশ্ন হচ্ছে এখানে 1/4 মানে আমাকে 4 ভাগে ভাগ করতে হবে। তো দেখো একটা বৃত্তকে যদি আমি 4 ভাগে ভাগ করি, তাহলে আমি না সেটাকে এইরকম ভাঙতে পারবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো যখন আমাকে এক বলেছে 1/4 মানে, তাহলে এখানে যদি এ থেকে শুরু হয়, সে এখানে বি তে এসছে, তাহলে এই হচ্ছে তার এই বর্তমান অবস্থা। তাহলে দেখো আমার এ আর বি এর মধ্যে সরণ চেয়েছে না অতিক্রান্ত দূরত্ব, সরণ, তাহলে এ আর বি এর মধ্যে সরল রৈখিক দূরত্ব যেটা, সেটা আমার দরকার। সেটা কি করে পাবো? দেখো এখানে ও এ বি এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যার মধ্যে এটা তো জানি 7, কিন্তু এটাও তো সেই একই ব্যাসার্ধ, তার মানে এটাও হচ্ছে 7 সেন্টিমিটার। তার মানে আমার যেটা হবে এখানে, এই যে ত্রিভুজ ও এ বি যদি হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? ত্রিভুজ ও এ বি এর এ বি সমান কি বলতে পারবো বাবু? এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই অতিভুজ সমান লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ারের রুট ওভার। তার মানে রুট ওভার 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তার মানে আমার এটা হয়ে যাবে রুট ওভার 2 × 49 সেন্টিমিটার। এটাও সেন্টিমিটার হবে, সেন্টিমিটার তো, হ্যাঁ। তাহলে এটা কি হয়ে যাবে আমার 7 √2 সেন্টিমিটার হয়ে যাবে। 7 √2, দেখো 7 √2 আছে, এই তো আছে, অপশন ডি। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 7 √2। ক্লিয়ার? বেশ। এবার হচ্ছে ভিএসএ 2। তো এতক্ষণ ধরে আমরা এমসিকিউ গুলো আলোচনা করলাম। কেমন লাগছে বলো ক্লাসটা? ভালো লাগছে? মনে হচ্ছে যে না স্যার যেটা পড়াচ্ছেন আমাদের রিভিশনে কাজে লাগছে? মনে হচ্ছে? এটা তোমরা যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট দেখছো, তারা তো জানো আমি কেমন পড়াই, আমাদের এখানে কেমন পড়ানো হয়। তোমরা যারা আমাদের ইউটিউবের অনলাইন স্টুডেন্ট না, যারা হয়তো আমাদের কাছে ক্লাস করোনি, আমার কাছে ক্লাস করোনি, তারা যদি ভাবছো যে না স্যার তো বেশ রিবি পড়াচ্ছেন, তাহলে স্যারের কাছে পড়াই যায়,
তাহলে কিন্তু তোমরা এই কোনায় যে দেওয়া আছে হেল্পলাইন নম্বরগুলো আছে, এই হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করে তোমরা ইচ্ছুক হলে বলতে পারো যে আমরা অমুক ক্লাসে পড়ি, আমরা এই ভিডিও দেখেছি, আমরা ইন্টারেস্টেড পড়াশোনার জন্য বঙ্গমিষ্টিতে পড়তে চাই। তো তখন তারা কিন্তু তোমাদেরকে বাকিটা গাইড করে দেবেন কিভাবে পড়তে হবে না পড়তে হবে। আর একদম শেষে কিন্তু আছে, আমি ডিটেলসটা দেখাবো, তোমরা যারা ইন্টারেস্টেড ফিল করছো তারা একদম কিন্তু শেষ অবধি দেখবে, কেমন? ওকে। আর হ্যাঁ, অবশ্যই আর একটা কথা ভুলে গেলাম, শুধু দেখলে হবে? আমরাও তো মানুষ, ক্যামেরার ওপাশে তোমরা, দেখতে তো পাই না তোমাদেরকে। তোমাদের প্রেজেন্স আমি বুঝতে পারি কমেন্ট করে। যখন কমেন্ট করে বলো যে স্যার ক্লাসটা ভালো লাগলো, বা এটা উপকার হলো, বা স্যার ওই জিনিসটা বেশ ভালো বোঝালেন, এগুলো সত্যি বিশ্বাস করো একদম এই যে এখানে বুকে এসে লাগে। লাগে মানে ব্যথা লাগে না, ভালো লাগে। তো আমি অন্তত তোমাদের কমেন্টগুলো দেখি, আমার ভিডিওগুলোতে যেগুলো থাকে আমি কমেন্টগুলো দেখি। তো তোমরা যদি কিছু ওখানে কোয়েশ্চেন করতে চাও করতে পারো, সেখানে আমি সেখানে কমেন্ট করে দিতে রিপ্লাই দিয়ে দিতে পারবো। আর কেমন লাগলো সেটা অবশ্যই বলো, কারণ ওই আর কি, তোমাদের ভালো বলাটুকুই আমাদের কাছে উৎসাহ। হুম। তোমাদের ভালো লাগাটাই তো আমাদের আসল উদ্দেশ্য। তোমাদের ভালো লাগলে কিন্তু আমাদের সবটাই, মানে এই যে এত কষ্ট এত পরিশ্রম সবটা সার্থক হয়ে যাবে। কি ঠিক আছে, করবে তো? এই দেখো নিচে এখানে কমেন্ট সেকশন আছে, করে নিও। চলো নেক্সট আমরা বাকিটা পড়াশোনা করি। বাকি হচ্ছে কি, সত্য বা মিথ্যা লিখতে বলেছে। কোনো গতিশীল বস্তুর বলের, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়। মানে তোমার ধরো একটা বস্তু এরকম ভাবে গতিশীল হয়ে আসছে, এই ধরো পেনটা গতিশীল হয়ে আসছে, এই যেরকম ভাবে গতিশীল হয়ে আসছে। তো এই যে পেনটা গতিশীল হয়ে আসছে, আমি যদি এর অপোজিটে বল প্রয়োগ করি, বিরুদ্ধে মানে অপোজিটে বল প্রয়োগ করে, তাহলে গতি হয় কমে যাবে অথবা থেমে যাবে, বৃদ্ধি তো পাবে না। তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে বাবু, এটা আমাদের কিন্তু হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে যাবে মিথ্যা। এরপরে আবার একটা সত্য মিথ্যা বলেছে, বলেছে একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক। আচ্ছা, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক, তাহলে একটা বস্তু আছে যার হচ্ছে বৃত্তাকার পথটা হচ্ছে ব্যাসার্ধ আর, বৃত্তাকার পথের এই বৃত্তাকার পথ মানে এখান থেকে এ থেকে শুরু করে আমার বি অব্দি আসবে, উল্টো পথে আসবে। তার মানে বাবু এদের মধ্যে সরণ দেখো, আমার এখানে যদি আর হয়, এটা যদি আর হয়, এপাশেও তো আর, তাহলে আমার কিন্তু এটা 2r হওয়ার কথা, আমরা এক্ষুনি করে এলাম। তাহলে সরণ হবে কিন্তু 2r, কিন্তু এখানে আছে তো আর, এটা তো হবে না। তার মানে আমি বলতে পারি এটাও কিন্তু হবে মিথ্যা। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এরপর আছে কি, এরপর আছে আবার একটা সত্য মিথ্যা। ওকে, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না। একদম ঠিক, আমি এক্ষুনি বললাম না? এই ধরো হাতটা দিয়ে আমি ঘুষি মারছি এই হাতে, তাহলে এই হাত দিয়ে যখন এই হাতে ঘুষি মারবো, তখন কিন্তু এই যে হাত দিয়ে বলটা প্রয়োগ করছি সেটা প্রয়োগ করছি কিন্তু দ্বিতীয় বস্তুর উপরে, আর দ্বিতীয় হাত দিয়ে যে বল প্রয়োগ করবো একটা প্রতিক্রিয়া যেটা হবে সেটা কিন্তু হবে প্রথম বস্তুর উপরে। তাহলে একই বস্তুতে তো হলো না, হলো কি, হবেও না। তাই ক্রিয়া প্রতিক্রিয়া বল কিন্তু কখনো একই বস্তুতে কাজ করে না, এটা কিন্তু ঠিক আছে। তার মানে এটা আমাদের হয়ে যাবে সত্য। ক্লিয়ার? এবার বলেছে 1 মিনিট, এবার আমাদের বলেছে সমবেগে ধাবমান একটি বস্তু চলার পথটি কেমন হবে। সমবেগ বাবু, বেগ মানে কিন্তু কি, এখানে শুধুমাত্র অতিক্রান্ত দূরত্বের হার ভাবলে হবে না, তোমাকে কিন্তু কি নিতে হবে, কি নিতে হবে, তোমাকে কিন্তু ডিরেকশনটাও নিতে হবে। তার ডিরেকশন মানে দেখো সরল রেখায় যদি চলে তাহলে ডিরেকশন ঠিক থাকবে, একটু যদি বেঁকে যায় ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। ধরো এইভাবে যাচ্ছে, এইভাবে একটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়া মানে বেঁকে যাওয়া মানে তো ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। তাহলে কিন্তু আমরা আর ওটাকে সমবেগে ধাবমান বলতে পারবো না। তার মানে সমবেগে ধাবমান হতে গেলে অতি অবশ্যই একটা বস্তুকে, ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তাহলে সেই বস্তুটাকে অতি অবশ্যই একটা সরল রেখায় যেতে হবে। ঠিক আছে, তাহলে চলার পথটি কেমন হবে, অবশ্যই এখানে সরল রৈখিক হবে। ঠিক আছে, তাহলে কেমন হবে চলার পথটা, তাহলে আমাদের হবে এটা সরল রৈখিক। ক্লিয়ার হয়েছে? বেশ। এবার কি আছে, এরপরে আছে আমাদের প্রদত্ত স্মরণ সময় লেখচিত্র ওপি লেখো। ওপি লেখতি থেকে তুমি কি করতে পারো বাবু, স্মরণ সময়। ওপি মানে তুমি দেখতেই পাচ্ছ এটা এইভাবে যখন মূলবিন্দুগামী হয়েছে, সময় যত বেড়েছে তার সাথে সাথে কিন্তু স্মরণও বেড়েছে, এবং এটা কিন্তু সরল রেখায় হয়েছে, মানে এর কিন্তু একটা নির্দিষ্ট হার।
তাহলে সময়ের সাথে সাথে সরণের যে বৃদ্ধির হারটা কি সমান। তাহলে সমান হারে যদি সরণ বৃদ্ধি পায় ওটাকে আমরা সমবেগ বলি। তার মানে আমি বেগ সম্পর্কে কি ধারণা করতে পারি, আমরা এটা বলতে পারি বস্তুটি সমবেগ সমবেগ সম্পন্ন। ক্লিয়ার হয়েছে? তাহলে বস্তুটি হচ্ছে সমবেগ সম্পন্ন। ওকে, পরিষ্কার? বেশ। এবার হচ্ছে আমাদের কোনো চলমান বস্তু কণার ভর তার উপর ক্রিয়াশীল বল উভয়কেই অর্ধেক যদি করা হয় তাহলে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, তো এফ সমান বাবু আমার আছে এম এ, তাহলে F1 M1 রাখলাম, A1 রাখলাম। এখন আমরা কি বলছি, F2 সমান M2 A2। এখন বলেছে এটাকে অর্ধেক করে দিলাম, তাহলে কার অর্ধেক? আগে যেটা ছিল তার অর্ধেক। আর এটাকেও কিন্তু আমরা অর্ধেক করে দিলাম, কার অর্ধেক না, আগে যেটা ছিল তার অর্ধেক, তো A2। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছিলাম, A1 সমান পাচ্ছিলাম F1/M1। এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এখান থেকে বাবু A2 সমান পাচ্ছি F1/2, আর এখানে হচ্ছে M1/2। এই কেটে গিয়ে একই তো থাকবে, তো সেই দেখো F1/M1 মানে একই জিনিসই থাকলো। তাহলে ত্বরণ A2 যেটা সেটাই হচ্ছে A1। তাহলে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। তাহলে কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার হয়েছে? এবার বলেছে একটি বস্তুকণা বৃত্তাকার গতিতে মানে বৃত্তাকার পথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে বস্তুটি কিরকম গতিতে আছে? বলো দেখি। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, তোমাদের মনে হবে স্যার তাহলে সমবেগ, তাই কি? বৃত্তাকার পথ মানে বস্তুটা যখন ঘুরে যাচ্ছে, ধরো এই পজিশনে তার বেগ আছে এই দিকে ডিরেকশন, এই পজিশনে যখন আসছে তার ডিরেকশনের দিকে হয়ে যাচ্ছে, এখানে যখন আসছে তার ডিরেকশনের দিকে হয়ে যাচ্ছে, এখানে যখন আছে তার ডিরেকশনের দিকে হয়ে যাচ্ছে, তাহলে ডিরেকশন কিন্তু কন্টিনিউ চেঞ্জ হচ্ছে। তাহলে এটা তুমি বলতে পারো এটা সমদ্রুতিতে কিন্তু অসম বেগে। কারণ বেগ মানে কিন্তু আমার ডিরেকশনটা ম্যাটার করবে, এখানে কিন্তু ডিরেকশনটা সেম থাকছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে সমদ্রুতিতে, কারণ আমার দ্রুতিতে কি আমার অতিক্রান্ত দূরত্ব নিয়ে কথা। আর অসমবেগে যদি হয় তাহলে হচ্ছে তোমার কিন্তু এদের কিরকম গতিতে আছে, এটা সমদ্রুতিতে আছে কিন্তু অসমবেগে, কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে ডিরেকশন পাল্টাচ্ছে। তাছাড়া যখন পুরোটা ঘুরে আসবে তখন কিন্তু এদের সরণও শূন্য হয়ে যাবে, তো বেগ আবার শূন্য হয়ে যাবে। তো সেই জন্য বললাম বেগ কন্টিনিউ তো চেঞ্জ হচ্ছে আবার যদি সেখান থেকে শুরু করে আবার সেই একই জায়গায় চলে আসে বেগ আবার শূন্যও হয়ে যেতে পারে। তো আমাদের সমদ্রুতিতে চলবে কিন্তু অসম বেগ হবে। ক্লিয়ার হয়েছে? বেশ। বলেছে কখন গতিশীল বস্তুর তাৎক্ষণিক বেগ এবং গড়বেগ সমান হয়, এটা একদম ইজি। তাৎক্ষণিক বেগ আর গড়বেগ কখন সমান হবে? তো স্বাভাবিকভাবে যখন পুরোটাই তোমাদের সেম সেম চলবে, যখন বস্তু সমবেগে থাকবে। সমবেগে থাকা মানে কি, আমার ওভারঅল এই শুরু করেছিল যে বেগ নিয়ে, পরেও আমার সেই বেগ আছে, তাহলে আমার পুরোটাই যদি একই বেগ ধরে থাকে, ওটাই তো আমার গড় বেগ আর ওটাই তো আমার তাৎক্ষণিক বেগ, তাই না? তাহলে আমার তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ কখন সমান হয়? বস্তুটি বস্তুটি সমবেগে থাকলে। বস্তুটি সমবেগে থাকলে। ক্লিয়ার হয়েছে? এবার হচ্ছে ক্রমহ্রাসমান মন্দনের কথা বলেছে। ক্রমহ্রাসমান মন্দন, ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তু বেগ সময় লেখচিত্রটি কিরকম হবে? বেগ সময়, তাহলে এদিকে আমার হবে সময়, এদিকে হবে বেগ। এবার কি তোমাদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, এই যে লিখে দাও না, আমি এটা তো বোঝানোর জন্য করছি, কিন্তু তোমরা যখন করবে এরকম লিখবে, টি তে লিখবে তাহলে সময় লিখবে, ব্র্যাকেটে টি লিখবে, এখানে বেগটা ভাষায় লিখবে, তারপরে ভি লিখবে। ভি দিয়ে অনেক কিছু করা যায়। ভি দিয়ে তোমার আয়তনও বলা হয়, হয়তো তোমার কোনোভাবে কোথায় একটা জল পড়ছে তার তুমি জল পড়ার হার বের করছো, সেখানে কিন্তু ভলিউম বাই টাইম দিয়ে আমরা কিন্তু ওই জল পড়ার হারটা করতে পারবো। আর এখানে হচ্ছে আমাদের কি বেগ দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেগ, সেটা বলতে হবে, তাহলে এটা তুমি বলে দিতে পারো এরকম, বরঞ্চ ভিটা ব্র্যাকেটে থাকলো আর এটা হয়ে যাবে বেগ। আর এখানে কি হবে, এখানে এরকম বলতে পারো যে সময় ব্র্যাকেটে টি। তো এটা কেমন হবে, ক্রমহ্রাসমান মন্দন, ক্রমহ্রাসমান মন্দন। তার মানে আমার ক্রমহ্রাসমান মন্দনটা হবে এই রকম, মন্দনটা এইরকম হবে। কেন হবে বাবু, দেখো এখানে যদি আমি একই সময় নিই তাহলে এখানে দেখো বেগ এতটা হ্রাস পেয়েছে,
সেই একই সময়ের ব্যবধানে যদি নেই তাহলে এখানে দেখবে বেগ একটু কম হ্রাস পেয়েছে, একই সময়ের ব্যবধানে আরো কম হ্রাস পেয়েছে, তার মানে হ্রাস তো পাচ্ছে, মন্দন তো হচ্ছে, কিন্তু সেই মন্দনটা হওয়াটাও আবার কমে কমে যাচ্ছে। এখানে প্রথমে যতটা বেশি কমলো তারপরে কিন্তু ততটা কমলো না, তারপরে আরো পরে আরো কম কমলো, তার মানে মন্দনটা যেটা হচ্ছে সেটাও কন্টিনিউ হ্রাস হচ্ছে। তাহলে ক্রম হ্রাসমান মন্দনে গতিশীল কণার বস্তুর মানে হ্যাঁ, ক্রম হ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় রেখাচিত্রটি হবে এইটা। ক্লিয়ার হয়েছে? এবার বলেছে কি, এবার বলেছে যে তোমাদের স্মরণ সময় লেখচিত্রের নতি, স্মরণ সময় লেখচিত্রের নতি আমরা জানি, একটু আগে করে এসেছি, কি নির্দেশ করে? বস্তুর বেগকে নির্দেশ করে। স্মরণ সময় লেখচিত্রের নতি নির্দেশ করে বস্তুর বেগ। ক্লিয়ার? এরপর কি আছে? কোনো একটি গাড়ি পূর্ব দিকে 30 মিটার/সেকেন্ড বেগে চলে, উত্তর দিকে তার গতিবেগের উপাংশ কত হবে? তো বাবু একটা গাড়ি যদি তোমার 30 মিটার/সেকেন্ড স্পিডে যায়, এটা কি, এটা কি, এই দিকটা উত্তর, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে উত্তর, সরি পশ্চিম। তা এখন এই দিকে যদি যায়, এটা যদি তির্যক ভাবে গেলে তার একটা উপাংশ থাকতো, যদি আমার সরাসরি পুরোপুরি পূর্ব দিকে যাচ্ছে, এদিকে কোনো উপাংশ থাকবে কি? তাহলে উপাংশ কত হবে? উপাংশ হবে শূন্য, শূন্য, কোনো উপাংশ থাকবে না। বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? বেগ সময় লেখচিত্রের নতি। তো বেগ সময় লেখচিত্রের নতি আমরা জানি, বেগ সময় মানে আমরা কি জানি, এ সমান হয় v/t, তাই তো, এ সমান v/t হয়, তাহলে এটা কাকে নির্দেশ করবে? ত্বরণ। বেগ সময়, তাহলে ওয়াই অক্ষে যাকে পুট করব সেটা বাই এক্স অক্ষে করলে যদি আমরা কোনো রাশি পাই সেটাই হবে আমার এখানে ওই নতিটা, সেইটা প্রকাশ পাবে। কারণ আমরা নতি মানে কি জানি, ধরো এরকম একটা আছে, তাহলে এদিকে যদি আমার সময় হয়, এদিকে যদি বেগ হয়, তাহলে এটা নতি বের করতে গেলে আমরা এরকম একটা ডট ডট করে টানি, তাহলে এর ভ্যালু একটা ভি, এর ভ্যালু একটা টি, তাহলে আলটিমেট সেই v/t করে তো এ পাচ্ছি। তাহলে আমার নতি মানে যদি সেই v/t করতে হয়, তাহলে v/t মানে তো এ হচ্ছে, তো ত্বরণ হবে। তাহলে লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করবে? ত্বরণকে নির্দেশ করবে। এরপর কি আছে? এরপর আছে সমবেগে ধাবমান এমন একটি বস্তুর চলার পথটি কিরকম হবে? অবশ্যই এটা তো একটু আগে করে এলাম, সমবেগ মানে আমার কিন্তু এটা হয়ে যাবে সরল রৈখিক, সরল রৈখিক, কেমন? সরল রৈখিক। একটি বস্তু আর বৃত্তাকার পথের যদি অর্ধেক সরি, একটি বস্তু যদি আর বৃত্তাকার পথে, সরি আর ব্যাসার্ধের কোনো বৃত্তাকার পথে যদি অর্ধেক অতিক্রম করে, অর্থাৎ এ থেকে এসে এরকম এ থেকে এসে যদি আমার বি তে আসে, তাহলে এদের মধ্যে অতিক্রান্ত সরণটা কি বলেছে? সরণ মানে কি, এ আর বি এর মধ্যে সরলরৈখিক দূরত্ব, যেটা হচ্ছে এই ব্যাসটা। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? 2r হবে না? তাহলে এখানে কত হবে? তার সরণ কত হবে গো? সরণ হবে 2r। ক্লিয়ার? এরপর বলেছে সমদ্রুতি কিন্তু অসম বেগ বিশিষ্ট গতিশীল গতির একটি উদাহরণ দাও। এটাও খুব ইজি। এটা কি হবে? এক্ষুনি একটু আগে করে এলাম, সম্ভবত আগেরটাতেই নাকি, এই যে বৃত্তাকার পথে যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তাহলে কিন্তু সমদ্রুতিতে থাকে কিন্তু অসম বেগ হয়। এই একই জিনিস এখানটায় দিয়েছে, সমদ্রুতি কিন্তু অসম বেগ বিশিষ্ট গতির একটি উদাহরণ। বৃত্তাকার গতি যদি কোনো কণা, এটা আমি লিখছি না আপাতত, বৃত্তাকার এতগুলো লিখবো, আচ্ছা, বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে সমান সময়ে, বৃত্তাকার পথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে, অতিক্রম করলে কণাটির সেই বেগটিকে হচ্ছে, সেই গতিটাকে বলা হচ্ছে কি তোমার সমদ্রুতি সম্পন্ন কিন্তু অসম বেগ বিশিষ্ট। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ। এরপর কি আছে? এরপর হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি কি ধরনের উদাহরণ? অবশ্যই এটা বৃত্তীয়। পৃথিবীর আহ্নিক গতি কিরকম? অবশ্যই এটা বৃত্তীয় গতি। ক্লিয়ার? এরপর হচ্ছে কি, গতিশীল রকেটের জ্বালানি দহনের ফলে রকেটের ভর কমতে থাকে, স্বাভাবিক। এর ফলে রকেটের গতিবেগ বাড়ে না কমে? তো বাড়বেই তো, ভরবেগটা আমার সমান থাকবে। আমরা কি রকেটের গতিটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে পড়েছি, তার মানে আমার জ্বালানির যা ভরবেগ, রকেটের ভরবেগ সমান থাকবে। এখন প্রথমে রকেটের যা ভর ছিল, জ্বালানিগুলো দহন হয়ে যাওয়ার পরে রকেটের ভর তো কমে গেল, তাহলে রকেটের ভর যদি কমে যায় তাহলে তার বেগ কি বাড়বে না কমবে? ভর কমলে বেগ বাড়বে, স্বাভাবিক ব্যাপার। তাহলে আমার এটা কি হবে?
রকেটের ভর কমলে যদি বেগ বাড়ে, যে ভরবেগ যদি সমান থাকতে হয় তাহলে এটা কি হবে, বাড়বে। ঠিক আছে, তাহলে বাড়বে। ক্লিয়ার হয়েছে? এবার হচ্ছে সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত? সমবেগ মানে বেগের কিন্তু কোনো এখানে হ্রাস বা বৃদ্ধি হচ্ছে না, তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ আমার এখানে হবে 0। এবার বলেছে বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? এক্ষুনি করে এলাম, এটা টি, এটা ভি। তাহলে বেগ সময়ের যে নতিটা, এই নতিটা কি প্রকাশ করে? এই নতি প্রকাশ করে তোমার বস্তুর ত্বরণ। ঠিক আছে, তাহলে নতিটা কি প্রকাশ করে? নতি প্রকাশ করে বস্তুর ত্বরণ। ক্লিয়ার হয়েছে? এবার হচ্ছে নেক্সট কি আছে? নেক্সট আছে নিউটনের কোন গতিসূত্রকে জার্ডের সূত্র বলে? নিউটনের কোন গতিসূত্রকে জার্ডের সূত্র বলে? প্রথম গতিসূত্রকে। বাইরে থেকে যদি কোনো অপ্রতিমিত বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। অর্থাৎ কোনো বস্তু তার যে জড় ধর্ম, যেটা মানে কোনো জড় বস্তু, আমরা কি প্রাণী মানে কি নিজেরা চলাফেরা করি, কিন্তু জড় বস্তু যদি হয়, জাড্য কেন বলা হয়? জড় কথাটা থেকে জাড্য এসছে। তো সেই জড় বস্তু কিন্তু তার নিজের গতি অবস্থাটাকে একইভাবে বজায় রাখতে চায়। যে স্থির সে স্থির থাকতে চায়, যে গতিশীল সে সমবেগে সরলরেখায় গতিশীল থাকতে চায়। তাই প্রথম গতিসূত্রটাকে বলা হচ্ছে জার্ডের সূত্র। তাহলে এটা কি হবে? প্রথম গতিসূত্র। ক্লিয়ার? এবার হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। বলেছে সমদ্রুতি সম্পন্ন একটি বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। অবশ্যই বৃত্তীয় গতির ক্ষেত্রে তো দেখলাম, তাহলে একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, কিন্তু তার কিন্তু আমার অভিমুখ সেম থাকছে না। তাহলে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে আমি সমদ্রুতি সম্পন্ন বলতেই পারি, কিন্তু যেহেতু প্রতি মুহূর্তে আমাদের এখানে কি চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, অভিমুখ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাকে কিন্তু আমি সমবেগ বলতে পারি না। তাহলে সমদ্রুতি সম্পন্ন একটি বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, একদমই ঠিক। তাহলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে, এটা তাহলে হয়ে যাবে আমাদের কি, সত্য। ঠিক আছে, এটা হচ্ছে সত্য। এরপর কি আছে? একটি ক্ষেত্রজনিত বল। ক্ষেত্রজনিত বল মানে আমরা তোমরা জানো চৌম্বক বল হবে। চৌম্বক বল হয় মানে যেটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স, যেখানে স্পর্শ লাগে না, চৌম্বক বল হয়। স্থির তড়িৎ বল হয়, স্থির তড়িৎ বল হবে। তারপর আর কি হবে? মহাকর্ষ বল হবে, মহাকর্ষ বল হবে, হতে পারে এগুলো। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে নিউটনের গতিসূত্রগুলি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? এগুলোকে বলা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্র। অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে ওই যে প্রথম গতিসূত্র পড়েছিলাম, স্থির বস্তু স্থির থাকবে, অথবা যে কোনো গতিশীল বস্তু সমবেগে চিরকাল গতিশীল থাকবে। তার মানে যদি কোনো স্থির থাকে তো সেই স্থির নির্দেশতন্ত্রে, অথবা যদি কোনো সমবেগে চলতে তো সেই সমবেগে সরলরেখায় চলছে যে এমন কোনো একটা নির্দেশতন্ত্র, তার ক্ষেত্রে সম্ভব। কিন্তু যদি ত্বরণ থাকে তাহলেই সম্ভব নয়। এই টাইপের যে নির্দেশতন্ত্রগুলোকে বলা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। কি বলা হচ্ছে? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র, বা এটাকে বলা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, এবার নেক্সট কি আছে? নেক্সট আছে 1000 গ্রাম ভরের বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? বাবু এখানে ভর কি দিয়েছে? 1000 গ্রাম। তো 1000 গ্রাম মানে তোমার অলরেডি 1 কেজি বলে দিয়েছে, শুধু ঘুরিয়ে বলেছে। ত্বরণটা কত আছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ সমান আমরা কি জানি? এম ইন্টু এ হয়। তাহলে আমার যদি 1 কেজি হয়, তার সাথে যদি আমি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করি, তাহলে কিন্তু আমি 1 নিউটনই পাবো। তাহলে এখানে কি হবে? কত নিউটন বল প্রয়োগ করতে হবে? কত নিউটন? এটা হবে 1 নিউটন। 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? এবার বলেছে কোন ক্ষেত্রে বস্তুর দ্রুতি এবং বেগ সমান হয়? বস্তু যদি সরল রেখায় চলে, বস্তু সরল রেখায় চললে, কারণ সরল রেখায় চললে তো দ্রুতি তো তার যা মান আছে আছে, যে সমবেগে মানে সমদ্রুতিতে হোক বা অসমদ্রুতিতে হোক, সে তার মতো করে চলছে। কিন্তু যদি বেগের ব্যাপারটা কি, ওই যেহেতু সরল রেখায় যাচ্ছে তাহলে তার অভিমুখটাও সেম, তাহলে আমার মানটাও কিন্তু সেম হবে। তাহলে কোন ক্ষেত্রে বস্তুর দ্রুতি এবং বেগ একই হবে? যখন সরল রেখায় চলবে।
আর সরল রেখায় চললে আমরা কি জানি, সরণ আর অতিক্রান্ত দূরত্ব সেম। আর এটা তো আমরা জানি যে দ্রুতি সমান দূরত্ব বাই সময়, আর তোমার বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরল রেখায় চলে দূরত্ব আর সরণ যেহেতু সেম হয়, দুটোর মানও সেম হবে, তাই না? ক্লিয়ার? ওকে। বলছে সমান দ্রুতি এবং অসম বেগ বিশিষ্ট একটি গতির উদাহরণ। এই তো করে এলাম, কোথায় একটা একটু আগে করলাম না, এই তো এইটা একই জিনিস একদম। তাহলে সমান দ্রুতি এবং অসম বেগ যেটা, এটা কিন্তু আমরা আগে করেছি, আর লিখছি না এখানে, এতটা আমি মুখে বলে দিচ্ছি। এটা কি হবে, এটা হচ্ছে যে ধরো কোনো বৃত্তাকার পথে কোনো গতিশীল কণা যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে আমি বলবো সমান দ্রুতিতে আছে, কিন্তু সমবেগ বলতে পারবো না। ক্লিয়ার? এবার বলেছে সরল দোলগতির ক্ষেত্রে এফ, এই যে সরল দোলগতির ক্ষেত্রে এফ ভ্যারিজ অ্যাজ মাইনাস এক্স এর অর্থ কি, যেখানে এফ হচ্ছে বল, এক্স হচ্ছে সরণ। দেখো মাইনাস এক্স মানে তোমার বস্তুর সরণ যেদিকে হবে বল তার অপোজিট দিকে প্রযুক্ত হবে। তোমরা সরল দোলগতিতে পড়েছো যে বস্তুর বেগটা, মানে বস্তুর, ধরো এটা সরল দোলগতি তো এরকম ভাবে দুলছে, এদের মধ্যে ত্বরণটা কিন্তু গতির বিপরীতে কাজ করে। তা গতি মানে তো ভাবো যেদিকে সরণ হচ্ছে সেই দিকে, আর ত্বরণ কোন দিকে কাজ করবে, যেদিকে বল কাজ হচ্ছে। যেমন ধরো এটা এরকম দুলতে দুলতে এরকম ভাবে একদম এই টপ মোমেন্টে এলো, তাহলে এই সরণটা এই দিকে, কিন্তু ত্বরণ কিন্তু কাজ করছে এই মধ্যবিন্দু দিকে। এই যে টোটাল দুলছে, তাহলে মধ্যবিন্দুটা এই জায়গাটায়। তাহলে যখন এইরকম পজিশনে এলো একদম এক্সট্রিম পয়েন্টে, তাহলে সরণটা এই দিকে হচ্ছে, কিন্তু বল বা ত্বরণ সবসময় অপোজিট দিকে কাজ করছে। তাহলে এটার অর্থ হচ্ছে প্রযুক্ত বল বা সরল দোলগতির উপর প্রযুক্ত বল সরণের বিপরীতমুখী হয়। তাহলে কি হবে, বল সরণের বিপরীত মুখী হবে। ক্লিয়ার? এবার বলেছে বেগ শূন্য কিন্তু ত্বরণ আছে, এমন একটি উদাহরণ অবশ্যই হতে পারে। বেগ শূন্য ত্বরণ আছে, একটা বস্তুকে তুমি উপর দিকে ছুঁড়ে দিলে তো ছুঁড়ে দেওয়ার পরে একদম টপে যে বস্তুটা আছে তখন কিন্তু তার বেগ শূন্য স্থির অবস্থায় আছে, কিন্তু অভিকর্ষজ ত্বরণ আছে। তাহলে বস্তুকে, এটা আর লিখছে না, তাহলে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে এই যে ব্যাক করে আসছে এই পজিশনটায়, এখানটায় কিন্তু তার বেগ কিন্তু শূন্য, কিন্তু জি আছে নিচের দিকে কাজ করছে। তাহলে বেগ শূন্য ত্বরণ আছে এমন একটা উদাহরণ হলো, বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে দাও তাহলে এই কেসটা হয়ে যাবে। এবার কি আছে, এরপরে আছে তোমাদের কোনো বস্তুকে যদি 10 নিউটন বল দ্বারা টানো, তাহলে বস্তুটি তোমার উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে। আমরা জানি কি, বস্তুর বল, বল হচ্ছে তোমার ক্রিয়া, তাহলে প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। এখানে তো অভিমুখ জানতে চাইনি, পরিমাণ জানতে চেয়েছে। তাহলে বস্তু যদি 10 নিউটন হয়, তাহলে তোমার এটাও বস্তুটাও কিন্তু তোমাকে, বস্তুর উপরে যদি তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো, তাহলে এখানে কিন্তু বস্তুটাও তোমার উপরে 10 নিউটন বলই প্রয়োগ করবে। ক্লিয়ার? এবার কি বলেছে, এরপরে বলেছে যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তন কি ধরনের গতি, বৃত্তীয় গতি। আমরা সকলেই জানি, কারণ নিউক্লিয়াস এখন ভেতরে বসে থাকে এরকম, আর তার চারদিকে ইলেকট্রনগুলো গোল গোল করে ঘুরে বেড়ায়। তাহলে এটা কি হবে, এটা কিন্তু হয়ে যাবে বৃত্তীয় গতি। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে তোমাদের বৃত্তীয় গতি। ভর ও ভারের মধ্যে কোনটি বস্তুর মৌলিক ধর্ম, এটা কে না জানে, এটা সবাই জানে। ভর হচ্ছে বস্তুর মধ্যে যত পরিমাণ জড় পদার্থ আছে, আর ভার হচ্ছে বা ওজন হচ্ছে, ভার বলেছে, হ্যাঁ ভার মানে কিন্তু ওজন। তো ওজনটা বেসিক্যালি কি, পৃথিবী তাকে যে বলে টানছে, তো সেই ওজন কিন্তু পৃথিবীর ওপরে স্থান পরিবর্তনে চেঞ্জ হয়ে যেতে পারে, পৃথিবী থেকে চাঁদে গেলে চেঞ্জ হয়ে যেতে পারে, বৃহস্পতি গ্রহে গেলেও চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু ভর কিন্তু তার মহাবিশ্বের সব জায়গায় সেম। তাহলে মৌলিক ধর্ম কোনটি, ভর হচ্ছে আমাদের মৌলিক ধর্ম। ক্লিয়ার হচ্ছে? বেশ। এরপর বলেছে সমত্বরণে গতিশীল একটি কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কিরূপ হয়। সরি, হ্যাঁ, সমত্বরণে গতিশীল একটি কণার বেগ সময় লেখচিত্র। তাহলে সমত্বরণ যখন বলেছে বেগ সময়, তাহলে এদিকে আমার সময় আর এদিকে হচ্ছে আমাদের কি বেগ। তাহলে সমত্বরণ মানে কি হবে, সরলরৈখিক হবে। এটা হতে পারে, অথবা তোমার এরকমও হতে পারতো আলটিমেট সরল রৈখিক হবে, তাই তো? তাহলে লেখচিত্রে প্রকৃতি জিজ্ঞেস যখন করেছে, এটা কি হবে, এটা তোমাকে বলতে হবে সরল রৈখিক। এটা হয়ে যাবে তোমার সরল রৈখিক। কেমন? বলের ঘাতের মাত্রিয় সংকেত বলেছে, বলের ঘাত মানে কিন্তু F×T। তাহলে আমার বলের মাত্রিয় সংকেত হচ্ছে mL T⁻², আর তার সাথে যদি সময় একটা গুণ হয়, তার সাথে একটা টি যাবে, তার মানে আমার টোটাল কি হয়ে যাবে mL T⁻²। এটা হচ্ছে বলের ঘাতের মাত্রিয় সংকেত। ইজি।
এরপরে বলেছে একটি বস্তুকণা প্রতিমিত বলের আধানে অধীনে হবে। এটা এটা একটু ভুলভাল দিয়ে দিয়েছে, এটা অধীনে হবে, বুঝলে, এটা অধীনে হবে। একটি বস্তুকণা প্রতিমিত বলের অধীনে অধীনে গতিশীল। তাহলে প্রতিমিত বলের অধীনে যদি গতিশীল হয়, ত্বরণ আমরা জানি কত হয়, ত্বরণ হবে 0। ত্বরণ আমাদের এখানটায় হবে 0। কেমন? বলেছে 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান আমরা জানি 10⁵ ডাইন। এগুলো একদম মুখে মুখে হবে, এখানে বোঝার কিছু নেই, জাস্ট ইজি জিনিস। 1 গ্রাম ভার সমান কত নিউটনের সমান? ঠিক আছে, এটা একটু করতে হবে, আমি করে দিচ্ছি। 1 গ্রাম ভার, বাবু 1 গ্রাম ভার মানে 1 গ্রাম ওয়েট, মানে 1 গ্রাম মানে আমি বলতে পারি 0.001 কেজি ওয়েট, তাই তো? তাহলে এবার 1 কেজি ওয়েট মানে এটা কি হবে, আমার এর সাথে যদি আমি এটা এত কেজি ইন্টু 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার গুণ করি, তাহলে এটা হয়ে যাবে নিউটন। তার মানে আমার কত হচ্ছে গো? আমার ফাইনালি হয়ে যাচ্ছে 0.0098 নিউটন। এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তাহলে 1 গ্রাম ভার কত নিউটনের সমান? 1 গ্রাম ভার হচ্ছে আমাদের 0.0098 নিউটনের সমান। ক্লিয়ার হয়েছে? নেক্সট, একটি বস্তু স্থিরাবস্থা থেকে সমমন্দনে গতিশীল হতে পারে। আরে বাবা, মন্দন মানে তাকে তো আগে প্রথমে একটা গতি থাকতে হবে, তবে তো গতিটা কমবে। স্থিরাবস্থা থেকে আর মন্দন কি হবে? স্থিরাবস্থা থেকে ধরলাম যে કોઈ বল প্রয়োগ করলাম, তো সে তো নর্মাল ত্বরণে গতিশীল হয়ে যাবে। স্থিরাবস্থার পরে আর মন্দন কি করে হয়? এটা হতে পারে? স্থিরাবস্থা থেকে কিন্তু মন্দন হতে পারে না। ক্লিয়ার? এরপর বলেছে বেগ সময় লেখচিত্রের গতি, এটা গতি না, এটা নতি হতো। ওহ, এত ভুলভাল হয়ে গেছে না, এটা হয়ে যাবে তোমাদের নতি। বেগ সময় লেখচিত্রের নতি, একদমই তাই, বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণ কিন্তু নির্দেশ করে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের সত্য। ওকে, দুটি বস্তু এ ও বি এর ভর বলে দিয়েছে। আচ্ছা, দুটি বস্তু এ ও বি এর ভর বলে দিয়েছে 60 কেজি। দুটি বস্তু এ ও বি এর ভর বলে দিয়েছে 60 কেজি, আর একটা হচ্ছে 50 কেজি। তাহলে জাড্য কার? জাড্য আমরা জানি জাড্যের পরিমাপ হচ্ছে বস্তুর ভর। তাহলে যার বস্তুর ভর বেশি তার হবে জাড্যের পরিমাণ বেশি। তাহলে জাড্যের পরিমাণ বেশি কার হবে? 60টাতে আছে এ আর 50টা আছে বি তে। তাহলে জাড্যের পরিমাণ বেশি হবে বস্তু এ এর। বোঝা গেছে? ক্লিয়ার? এরপর দুটি বস্তু পরস্পরের সংস্পর্শ ছাড়াও পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ক্রিয়াশীল কার্যকরী বলের একটা উদাহরণ দেয়। এটা তো ওই যে বললাম তোমাদের, যেগুলো বলেছিলাম ওই ক্ষেত্রজনিত যেগুলো বল, মহাকর্ষ বল বা তোমাদের হচ্ছে যদি স্থির তড়িৎ বল যদি হয় সেগুলো। তাহলে একটি উদাহরণ জানতে চেয়েছে, একটি উদাহরণ কি হবে তাহলে আমাদের? মহাকর্ষ বল। এটা হয়ে যাবে মহাকর্ষ বল। এরপর বলেছে কি বলেছে? এরপর বলেছে শূন্যস্থান পূরণ করে ড্যাশ স্থানেও রকেট চলতে পারে। বায়ু শূন্য স্থানেও, এটা আমরা সকলে জানি, কারণ বায়ু শূন্য স্থানে কিন্তু জেট প্লেন চলতে পারে না, কিন্তু বায়ু শূন্য স্থানেও রকেট চলতে পারে, এটা ছিল, সেই হিসেবে এটা দিয়েছে। তাহলে বায়ু শূন্য স্থানে, সরি এখানে বায়ু লিখলাম না, এটা বায়ু শূন্য স্থানে হবে। বায়ু শূন্য স্থানেও কিন্তু রকেট চলতে পারে। নেক্সট কি আছে? বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব? তৃতীয় গতিসূত্র। প্রত্যেক বলেরই মানে প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। তুমি একটা বল দিলে তার প্রতিক্রিয়া থাকবে না, সেটা তো হবে না। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে তৃতীয় গতিসূত্র থেকে। তৃতীয় গতিসূত্র থেকে। এবার বলেছে যে দড়ি টানাটানি খেলায় যদি দড়ির উভয় প্রান্তেই টি টান প্রয়োগ করা হয়, তাহলে দড়িতে টান কত হবে? মানে এদিকেও টি দিচ্ছে ওদিকেও টি দিচ্ছে, একটা দড়ি টানাটানি খেলা হচ্ছে, এদিকেও হচ্ছে টি দিচ্ছে এদিকে হচ্ছে টি দিচ্ছে, তাহলে আলটিমেট দড়িতে টান কত হবে? উভয় প্রান্তে টি টান হচ্ছে, তো দড়ির টান কিন্তু হবে 2T, কিন্তু মোট প্রযুক্ত বল মানে দড়িতে টান বলেছে, দড়ির টান তো হবে, যেহেতু এ ওর টানটা 2T হবে। যদি মোট প্রযুক্ত বল বা ওর যদি ত্বরণ টরণ হয় সেক্ষেত্রে 0 হওয়ার কথা। তাহলে দড়িতে টান কত হবে? এদিকেও টি দিচ্ছে ওদিকেও টি দিচ্ছে, তাহলে কিন্তু আমার দড়ির টান হয়ে যাবে 2T। ওকে, বেশ। এবার বলেছে চলন্ত ট্রেনে কখন চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির দেখে? যখন ট্রেন দুটি সমবেগে গতিশীল থাকে। সমবেগে করলেই হবে,
কারণ সমবেগ মানেই তোমার হচ্ছে মানটাও সেম থাকবে এবং অভিমুখটাও সেম থাকবে। ক্লিয়ার হয়েছে? এরপর হচ্ছে আমাদের নেক্সট কি আছে? নেক্সট আছে এক ডাইন সমান কত নিউটন। আমরা জানি যে 1 নিউটন সমান কিন্তু বাবু তোমাদের 10⁵ ডাইন। তাহলে এক ডাইন সমান কত হবে? এক ডাইন সমান 1/, হবে, তার মানে 10⁻⁻5 নিউটন হবে না? হয়ে গেল, ইজি। এরপর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয়, তাই কি আমরা তাই কি বললাম? এই হাত দিয়ে ধরো একটা ক্রিয়া করছি, তাহলে এটা কিন্তু দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে, আর এই দ্বিতীয় বস্তুর যে বলটা সেটা কিন্তু প্রতিক্রিয়াটা প্রথম বস্তুর উপর হচ্ছে, তাহলে একই বস্তুর উপর হলো কি? হলো না। তাহলে একই বস্তুর উপর প্রযুক্ত বল এটা কিন্তু হবে না, এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। ক্লিয়ার হয়ে গেছে? বেশ, ফাইনালি তাহলে এই ছিল আজকে তোমাদের সেশন। আজকে আমরা চ্যাপ্টার 2 এর এমসিকিউ ভিএসএকিউ যা ছিল সবটাই করে নিয়েছি। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, তাই তো? তাহলে কেমন লাগলো আজকের ক্লাসটা জানাও কমেন্টে। আর আজকের মতো তাহলে টাটা টাটা। ওকে, ভালো করে পড়াশুনো করো। আর তোমরা যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট নয়, অর্থাৎ যারা নতুন দেখছো, তাদের জন্য একটা খবর হচ্ছে কি, তোমাদের 8-এর জন্য দিশা, 9-এর জন্য দীপ্তি, 10-এর জন্য দিগন্ত ব্যাচ লঞ্চ হয়ে গেছে। আমরা অলরেডি পড়াচ্ছি। তোমরা আমাদের যারা স্টুডেন্ট, টার্গেট অডিয়েন্স এই ভিডিওর যারা 9-এর স্টুডেন্টরা, তোমাদের জন্য কিন্তু আছে এই দীপ্তি ব্যাচটা। তো এই দীপ্তি ব্যাচটাই যদি তোমরা জয়েন করতে চাও, তাহলে তোমরা ওই হেল্পলাইন নম্বরে ফোন করে তোমাদের ইন্টারেস্টটা জানিও, কেমন? আর বাকিটা যদি ক্লাসে আসো তখন দেখা হবে, তখন ভালো করে আমরা ক্লাসের পড়াগুলো কেমন পড়াই, কেমন বোঝাই, জয়েন করলে বুঝতে পারবে। এখন কিছুটা আশা করি বুঝতে পারলে কতটা ডিটেলস আমি পড়াই। অন্যান্য স্যারেরাও ভালো করে এইভাবে পড়ান। তো ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য টাটা।